দর্শক স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মানকে নানানভাবে ব্যাহত করছে। আমরা কথা বলবো আজকে কোমর ব্যথা নিয়ে। আজকের আলোচনায় পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি নওশিন এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি স্বনামধন্য ডাক্তার ইশতিয়াক আহমেদ মিল্টন, কনসালটেন্ট পেইন মেডিসিন, স্কয়ার হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগতম আমাদের আজকের আয়োজনে। সুপ্রভাত সবাইকে। স্যার, আমরা কথা বলছিলাম কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথার প্রধান কারণগুলো কি কি? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোমরে আসলে একটা মিস্ট্রি বক্স। আচ্ছা, এর মধ্যে দেখা যায় যে এমনি এমনি ব্যথা হয় কারণ এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে। প্রথমত এখানে হাড্ডি আছে, তার জয়েন্ট আছে, এর উপরে লিগামেন্ট আছে, মাসেল আছে। তো সব কিছু মিলে যে কোনো জায়গা থেকেই কোমর ব্যথাটা উৎপত্তি হতে পারে। তো এর মাঝখানে দেখা যায় যে 90% ক্ষেত্রেই কোনো কারণ পাওয়া যায় না, আর 10% ক্ষেত্রে আমরা কারণ খুঁজে পাই। ওই 90% যেটা আছে সেটার মধ্যে দেখা যায় যে কারো লাইফস্টাইলে যদি সমস্যা থাকে, উঠা বসা বা অতিরিক্ত ওজন নেওয়া, বা অনেকক্ষণ যাবত যিনি বসে আছেন, বা উনি স্মোকার, ওনার নিউট্রিশন ঠিক নাই, এইসব ক্ষেত্রে দেখা যায় যে ওই 90% ক্ষেত্রেই ওনাদের কোমর ব্যথা হয়, যা ওজন বেশি, যার ওজন নিয়ন্ত্রণে নেই। কিন্তু অনেক সময় বয়স্ক পেশেন্ট যাদের ডিজেনারেটিভ চেঞ্জগুলো আছে তাদের ক্ষেত্রেও ওই কোমর ব্যথা হতে পারে। আর আমরা 10% ক্ষেত্রে আমরা স্পেসিফিক কারণগুলো খুঁজে পাই। সেগুলোর মধ্যে সাধারণত জয়েন্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো ফ্যাসেট জয়েন্ট বলেন, ডিস্কের প্রবলেম বলেন, তারপর স্যাক্রোইলিয়াক জয়েন্টের তার ডিজিজগুলো বলেন। তো এগুলো আমরা ধারণা করি যে এগুলো বাকি 10% কভার করে যায়। আচ্ছা স্যার, আমরা কারণগুলো শুনলাম। এর চিকিৎসা পদ্ধতি যে আছে তা যদি একটু শুরু থেকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। চিকিৎসা, যে কোনো চিকিৎসায় রোগী আসলে তার একটা ডায়াগনোসিস পৌঁছাতে হয়। তো প্রথমে উনি আসবেন, আসার পর ওনার কথা শুনতে হবে যে উনি কিভাবে ব্যাক পেইনটা শুরু হলো, কতদিন যাবৎ এই ব্যথাটা হচ্ছে, ব্যথাটা কী করলে বেড়ে যাচ্ছে, কি করলে কমে যাচ্ছে, উনি যখন ব্যাক পেইন হয় তখন কি করেন। এরপর বলতেছে যে ওনার যে যখন আসার পর বলে যে আমার এখানে এতদিন যাবৎ ব্যথা, আমি এই 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 করেছি। তখন আমরা সব কিছু হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পর তার কথার সাথে আমরা মিলাই যে ওনার যে সিমটম উনি দিচ্ছেন আর এর সাথে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন মিলে আমরা একটা ডায়াগনোসিস, মানে ওনার এখান থেকেই ব্যথাটা হচ্ছে এরকম একটা ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি। যদি আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি তাহলে আমাদের চিকিৎসা খুব সহজ, আর যদি না পারি তাহলে চিকিৎসা কঠিন। ধন্যবাদ স্যার। অনেকের দেখা যায় যে আমাদের অনেক পেশেন্ট আসে যারা কোমর ব্যথা নিয়ে আসে, সাথে সাথে তারা একটা কমপ্লেন করে যে আমার কোমর ব্যথার সাথে পা অবশ হয়ে যাচ্ছে, পা ঝিঝি করছে। তো এক্ষেত্রে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ? এর কারণগুলো কি কি? এর কারণ খুব স্পেসিফিক। তো আমার কোমরের যে হাড়গুলো আছে, মেরুদণ্ডের হাড়ের পাশ থেকে আমার নার্ভগুলো নেমে যায়। আচ্ছা, তো কোনো কারণে যদি আমার ওই নার্ভগুলোতে অক্সিজেন, নিউট্রিশন, ব্লাড সাপ্লাই কমে যায়, ওখানে চাপ পড়লে হয় কি আমার ওই নার্ভগুলো ওখানে ব্যথা করে। তো এই যে পায়ের নিচ পর্যন্ত চলে আসে, আমার কোমরের কোনো একটা স্পেসিফিক নার্ভে ওখানে চাপ পড়ে আছে, যার ফলে আমার ওই নার্ভের যে কোনো জায়গায় আমার পায়ের যেই জায়গাগুলো ওই নার্ভটা সাপ্লাই দেয়, তো ওই জায়গায় আমি ঝিঝি ভাব, ব্যথা, অবশ ভাব এগুলো আমরা অনুভব করি। স্যার, এই কোমর ব্যথা কাদের সবচেয়ে বেশি হয়? কারা ঝুঁকিতে আছে? কোমর ব্যথা সবচেয়ে বেশি হয় ইন্টারেস্টিংলি ফিমেলরা। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন যারা চেম্বারে রোগী আসে 90% ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা কোমর ব্যথায় বেশি ভুগে ডিউ টু আওয়ার লাইফস্টাইল। আমার যে বাংলাদেশে যারা আছে আমরা কখনো এক্সারসাইজ করি না, আমরা ছোটোবেলা থেকে আমরা ফিমেল যারা আছেন, যারা মহিলা আছেন তারা রোদে যাই না, তারা বাইরে যায় না, অনেকটা ঢেকে থাকি। তো আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এরপর আমার এক্সারসাইজ আমি ঘাটতি হয়। আমরা বাংলাদেশিরা এক্সারসাইজ করি না। আলটিমেটলি করে কি, যখন আমার সবগুলো জয়েন্ট এবং সবগুলো মাসেল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন আমরা শেষ বয়সে গিয়ে কোমর ব্যথায় ঝুঁকিতে পড়ে যাই। আচ্ছা স্যার, আমার অনেক রোগী দেখা যাচ্ছে যে আজকাল কোমর ব্যথায় ভুগছে, ছোট বড় সবাই। কোমর ব্যথার চিকিৎসা পদ্ধতি যদি শুরু থেকে একটু দর্শকদের উদ্দেশ্যে বর্ণনা করতেন। ছোটদের ক্ষেত্রে আসলে কোমর ব্যথার কারণ আলাদা। সাধারণত যারা ছোট মানুষ তারা কোনো কারণে হয়তো ব্যথা পেয়েছেন,
এর জন্য তাদের কোমর ব্যথার কারণগুলো বেশি আসে। আবার যদি বয়স্ক পেশেন্ট হয় তাদের ওইখানে অস্থিগুলো জয়েন্টগুলো ক্ষয় হয়েছে, মাসেলগুলো ক্ষয় হয়েছে, তো এটা সাপোর্ট দিচ্ছে না। এর মধ্যে আমরা এক্সারসাইজ করি না, রিহ্যাব আমরা করি না, আমাদের ফিটনেস ভালো না, আমরা মোটা হয়ে যাই শেষ বয়সে, কার্বোহাইড্রেট বেশি খাই, এসব কারণে আমাদের ব্যথা থাকে। আবার স্পেসিফিক কারণ, কারো যদি এখানে ক্যান্সার থাকে, কারো যদি এখানে ভেঙে গিয়ে থাকে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, তো ওইসব ক্ষেত্রেও তাদের ওইখানে দীর্ঘদিন সেই ব্যথাগুলো হবে যদি ওইটা চিকিৎসা ঠিকমতো না হয়। তো যখন কোনো পেশেন্ট আমাদের চেম্বারে আসে, তো আমরা মাথায় নিয়ে আমরা বের করার চেষ্টা করি তার কোথা থেকে ব্যথা আসতেছে, এটাকে আমরা বলি পেইন জেনারেটর। তো আমরা সবসময় খুঁজে বের করে যে পেইন জেনারেটর কোথায়, কোন জয়েন্ট থেকে, কোন মাসেল থেকে, বা কোন জায়গা থেকে তার ব্যথাটা আসছে, বা কোন নার্ভ থেকে। এটা যখন আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে এরপর আমরা তার চিকিৎসা পদ্ধতি একদম স্পেসিফিক চিকিৎসা আমরা দিলে দেখা যায় যে তার রোগীটা একদম ভালো হয়ে যায়, বা একদম পুরোপুরি, যখন অনেক বয়স্ক মানুষ পুরোপুরি ভালো করা একদম মুশকিল, কারণ আমার জয়েন্ট ক্ষয় হয়ে গেছে, আমার অস্থিটা ওরকম অতটা আগের মতো শক্ত নাই, মাসেলগুলো দুর্বল হয়ে গেছে। তো তার ক্ষেত্রে হয় কি, তার ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে কি, সে যেন স্বাভাবিক তার জীবনযাত্রা যেটা আছে, হাঁটা চলা বা দৈনন্দিন কাজগুলো করে খেতে পারে, সে যেন বিছানায় পড়ে না যায়, সে যেন পঙ্গু হয়ে না যায়, সে যেন কারো উপর বোঝা না হয়ে যায়। আমরা চাই যেন সে নিজের কাজটুকু অন্তত নিজে করতে পারে, এটাই আমাদের টার্গেট থাকে। ধন্যবাদ স্যার। আমাদের কাছে এরকম অনেক রোগী আসে যারা কোমর ব্যথা নিয়ে এসেছিল, কোমর ব্যথা তারা চিকিৎসা পেয়েছে, চিকিৎসার পরে দেখা যাচ্ছে যে কোমর ব্যথাটা আর ভালো হচ্ছে না, বারে বারে তাদেরকে বিরক্ত করছে, ব্যথা সারছে না। কেন হচ্ছে এরকম? ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমত, আমি যদি দীর্ঘমেয়াদী কোনো একটা ব্যথায় ভুগতে থাকি, তো আমার ব্যথাটা এমন হয় যে আমি ব্যথায় ফিল করি, যেখানে ব্যথা হচ্ছে ওইখানে ফিল করি প্রথমে, এরপর কিন্তু পুরো অনুভূতিটা চলে যায় আমার ব্রেইনে। কোনো জায়গায় ব্যথা হলে, আমি যদি কোনো জায়গায় ব্যথা পাই, কোনো জায়গায় ভেঙে যায় বা কোনো জায়গায় কেটে যায় বা পুড়ে যায়, তখন দেখি যে আমি প্রথমে ব্যথা পাই, আমি ওখান থেকে সরিয়ে নিই, এর মাঝখানে আমার একটা ভয় ঢুকে যায়। তখন আমার মাথায় স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়, ডেফিনিট স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা পার্মানেন্ট। আমি ডিপ্রেশনে ভুগি, আমি ওই ব্যথা নিয়ে ভয় পাই, আমি কান্না করি, এরকম যে অনুভূতিগুলো আছে, অন্যান্য অনুভূতিগুলো আমার প্রকট হয়ে ওঠে। তখন ওই ব্যথাটা আমি যদি 3 মাস 6 মাস বা 1 বছর 2 বছর আমি ভুগে ফেলছি, তো এই যে আমি যদি চিকিৎসা না নিই, ওই সময় যদি চিকিৎসাগুলো না পাই, তাহলে হয় কি আমার ব্রেইনে একদম স্ট্রাকচারাল পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়। পরে যদি আমি চিকিৎসায় ফিরে আসি, আমি যদি সঠিক চিকিৎসাও পাই, এরপরেও কিন্তু আমার ব্রেইন ওই সিগন্যালটা রেখে দেয়। তো আমি দেখছি যে আমার হাতের এই জায়গাটা এখন ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমার ব্রেইনে যে চেঞ্জ হয়ে গেছে, কারণ উই ফিল পেইন ইন দ্য ব্রেইন। হ্যাঁ, ব্রেইনে আমাকে সিগন্যাল দেয় আমি এখানে ব্যথা পাচ্ছি, এবং সেই সাথে সাথে তার একটা অনুভূতি বিষয়ক ব্যাপার আছে, আমি কান্না করি, আমি ডিপ্রেশনে চলে আসি, তো অনুভূতির ব্যাপারগুলো ওইটা পার্মানেন্ট হয়ে যায়। তো আমি তখন একদম শেষে এসে অনেক দিন ভোগার পরে যদি চিকিৎসা নিলেও দেখা যায় আমার ব্রেইনটা ওই সিগন্যালটা মনে রাখছে। তো মনে রাখলে আমি চিকিৎসার পরে আমি সুস্থ হলেও দেখা যায় যে ব্রেইনটা সেন্স করে যে আমার ওইখানে ব্যথা আছে, সে ওইটা ভালো হইতে চায় না। এই হচ্ছে গিয়ে মূল কারণ। দীর্ঘদিন ব্যথার পরে যদি আমি সঠিক চিকিৎসাও পাই, কিন্তু যেহেতু আমি ব্রেনের চিকিৎসা করি না, ওইখানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, এরপরে দেখা যায় যে আমি সবসময় দোষারোপ করি যে আমার চিকিৎসা ঠিক হয় নাই, ভালো হয় নাই। আসলে কারণটা কিন্তু ভিন্ন, আমি সঠিক সময় হয় চিকিৎসা নিইনি, কিংবা সঠিক সময় চিকিৎসা পাইনি। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। তো দর্শক, কোমর ব্যথা নিয়ে অবহেলা নয়, এটি হতে পারে শরীরের দেওয়া নীরব সংকেত। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।